দেখি দ্বিতীয় পার্টের প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে পরিমিতি ক্লাসের আজকে সেকেন্ড পার্ট। আমরা এর আগে ফার্স্ট পার্ট নিয়ে কথা বলছি। আমরা এই পার্টে প্রথম যে আমাদের অঙ্কটা রয়েছে, আমরা একটু অঙ্কটা দেখে নিই আমাদের আসলে কোন অঙ্কটা রয়েছে। আহ, একটি বর্গাকার মাঠের চারদিকে 5 মিটার একটা রাস্তা আছে, একটু খেয়াল করে শুনি সবাই। মাঠের চারদিকে 5 মিটারের চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল যদি দেওয়া আছে 500 বর্গমিটার, মাঠের ক্ষেত্রফল কত? ঠিক আছে। আমরা একটু আগে অঙ্কটা বুঝি যে আসলে আমাদের কি দেয়া আছে, কি চেয়েছে। আমাদের বলা আছে এই যে একটা বর্গাকার, আমরা ধরে নেই একটা বর্গাকার মাঠ। এই মাঠের চারদিকে একটা রাস্তা আছে, রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে মূলত 5 মিটার। তো আমরা যদি ধরে নেই যে এইটা ধরো একটা বর্গাকার মাঠ, বর্গাকার মাঠের চতুর্পাশে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা রয়েছে মূলত রাস্তার ক্ষেত্রফল দেয়া আছে মূলত 500 বর্গমিটার। তো আমরা যদি ধরি যে ধরি বর্গাকার এ বাহু, যদি আমরা ধরে নিই যে ধরো বর্গাকার যে আছে আমাদের, এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের যে ক্ষেত্রফল আমরা জানি, বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? হ্যাঁ, তোমরা কি মাঠের ক্ষেত্রফলের সূত্র জানো? বর্গাকার মাঠের ক্ষেত্রফলের কি সূত্র কি হবে? এ স্কোয়ার বর্গমিটার। কি শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? আচ্ছা আচ্ছা। ধরো এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে ধরো এ স্কোয়ার বর্গমিটার, এই যে মাঠটা দেখো না, এই মাঠটা হচ্ছে বর্গাকার মাঠ। ধরো এই বাহুটাও যদি হয় এ, এটাও হবে গিয়ে এ, এটাও হবে এ, এটাও হবে এ, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার। আমরা যদি এই যে মাঠটা না, এই মাঠের চারদিকে ধরো এই দিক এই দিক এই দিক এই দিক, এই চারদিকে যদি আমরা একটা 5 মিটার রাস্তা নিই, ধরলাম রাস্তার দৈর্ঘ্য আছে 5 মিটার, তাহলে এই জায়গা থেকে আমি বাড়াইছি কত মিটার? 5 মিটার। এ পাশ থেকেও তো আমি বাড়াইছি 5 মিটার। এখন নতুন যে রাস্তা সহ যে মাঠের ক্ষেত্রফল, তাহলে বাড়ছে কত দেখো তো। এই পাশ থেকেও বাড়ছে 5, এ পাশ দিয়েও বাড়ছে 5, তাহলে রাস্তার যদি বর্গাকার মাঠের ক্ষেত্রফল হয় এ স্কোয়ার, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে জানো তোমরা? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে এ প্লাস 5 প্লাস 5 এর উপর স্কোয়ার। বুঝতে পারছো? এই লাইনটা বোঝো নাই কেউ? এই লাইনটা বোঝো? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, অসুবিধা নেই। আমরা যদি ধরি রাস্তার ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার কিভাবে আসছে, বাহুর দৈর্ঘ্য ছিল এ, এটির উপর আমরা স্কোয়ার দিচ্ছি। আমরা যখন প্রতি চারপাশে কয় মিটার করে রাস্তা বাড়াইছি? 5 মিটার। তাহলে এই পাশ দিয়েও বাড়ছে কত? 5 মিটার। এই পাশ দিয়ে বাড়ছে কত? 5 মিটার। তাহলে মোট বাড়ছে কত? এই 5 আর 5 যোগ করলে কত হয়? তাহলে কি হবে? এ প্লাস কি হবে? এ প্লাস 10 এর উপর স্কোয়ার। বুঝতে পারছি? ওকে। এখন দেখো আমাকে বলা আছে যে তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এ প্লাস 10 এর উপর স্কোয়ার, আর খালি মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে এ স্কোয়ার, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? এই বড়টা বিয়োগ কোনটা? এই যে ছোটটা, ইকুয়াল টু কি? রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি কি বলো তো? আমরা বলতে পারি, শর্ত মতে, শর্ত মতে কি বলতে পারি? এই এ প্লাস 10 এর উপর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 500। এটা আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি। দেখো এখন আমরা যদি এখন আরেকটু ধরো একটু উপরে উঠাই, তাহলে দেখো আমরা পরের লাইনটা কি করতে পারি? আমরা পরের লাইনটা করতে পারি না যে এ প্লাস 10 এর উপর স্কোয়ার করলে আমরা কি বলতে পারি? এ স্কোয়ার প্লাস, হ্যাঁ নিয়েছি তো।
আর একটু জুম করব? না স্যার, তো বাঁ পাশে না। আচ্ছা, এখন দেখা যায়? জি স্যার। দাঁড়াও আর একটু ওয়েট। ওকে, এখন দেখো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এরপরে প্রথম রাশি ছিল আমাদের কি? প্রথম রাশি ছিল আমাদের এ, এর সাথে আমরা দ্বিতীয় রাশি আমাদের কি আছে? বি মানে কত? বি মানে 10, প্লাস আমরা কি করতে পারি? 10-এর উপর এ স্কোয়ার মাইনাস কি করতে পারি? এ স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের? 500। বুঝতে পারছো? আমরা এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাইছি। জি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এইটা আর এইটা কাটাকাটি হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি রইলো? আমাদের এখানে রইলো দেখো 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20a। আমাদের এখানে কি রইলো? 20a। এখানে কত আছে? প্লাস 3 এর উপর স্কোয়ার করলে কত আসে? 100। 100 ইকুয়াল টু কত? 500। তাহলে দেখো আমরা যদি 20 এর মান নির্ণয় করি, সুতরাং 20a ইকুয়াল টু কত হবে? 500 বিয়োগ কত? 100। 500 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 500 থেকে 100 বিয়োগ করলে হয় 400। দেখো আমরা যদি এখানে এর মান, এটা হলো যে কার মান? 20 এর মান। আমাদের লাগবে কিসের মান? শুধু একটা এর মান লাগবে। শুধু এর মান কত আসবে? 400 ডিভাইডেড বাই 20। 400-কে 20 দিয়ে কাটাকাটি করলে কত আসলো? 20। এটা আমাদের কিন্তু চাইছে মাঠের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, আমাদের কি চেয়েছে? যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কিন্তু শুরুতেই লিখছি মাঠের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। দেখো একদম শুরুর লাইনে লিখছিলাম কি? মাঠের ক্ষেত্রফল কি লিখছিলাম? এ স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 20-এর উপর স্কোয়ার। 20-এর উপর স্কোয়ার করলে কত হয়? 400 বর্গ মিটার। আমরা কি বুঝতে পেরেছি? এটাই অ্যান্সার। জি। অঙ্কটা একটু ভালো করে দেখো, কারো যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই জানাও। স্যার এটাই উত্তর স্যার? এটাই উত্তর, এতটুকু? এতটুকুই অঙ্ক। এবং এটা চলতি বছর আসার সম্ভাবনা খুব বেশি। একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। চলতি বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না। বুঝতে পারছি? জি স্যার। সবার কি লেখা হয়েছে? জি স্যার। ওকে, সবার হয়েছে? শুধু তুমি তো বললা, সবাই তো বলতে হবে। জি স্যার। ওকে, ঠিক আছে, হলেই ভালো। আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। দেখো আমাদের পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সেটা অনেক সহজ। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বর্গের যে কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে গিয়া বর্গের কর্ণের দৈর্ঘ্য। আমরা কি আসলে বর্গ আর সামান্তরিক এই দুটো জিনিস কি জানি? আমরা একটু তোমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য একটু আগে জিনিসটা বুঝাই, বর্গ কি আর সামান্তরিক কি। যদি কোনো চতুর্ভুজের চারোটা বাহু সমান হয়, এইটাকে বলা হয় বর্গ। আর যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, অর্থাৎ বিপরীত বাহুগুলো এই বাহুটার এই বাহুটা শুধু সমানই হবে না, সমান দূরত্ব বজায় রেখে চলবে। আর এই যে বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা শুধু সমানই হবে না, সমান দূরত্ব বজায় রেখে যদি চলে, তখন এটাকে বলা হয় কি? সামান্তরিক। বর্গের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি আমাদের বর্গ। তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই, কিন্তু অঙ্ক বোঝার জন্য ছবি অবশ্যই, অঙ্ক বুঝতে জানতে হবে। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নে বলা আছে একটি বর্গের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। আমরা বলতে পারি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ স্কোয়ার। যদি এই বাহুটাও এ হয়, এ বাহুটাও তো এ, কারণ চারোটা বাহু কি বর্গের
সমান। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র যেটা থাকবে ভূমি গুণ উচ্চতা। বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। আমরা তোমাদেরকে আগে বেসিকটা একটু বুঝাইলাম যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি এর সাথে গুণ হবে উচ্চতা। এখন দেখো আমাদের কি বলা হয়েছে, একটা সামান্তরিকের ভূমি দেয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বর্গের কর্ণ। তাহলে আমাদের যে মান দেয়া আছে এই ভূমির মান, আর দেয়া আছে আমাদের ভূমির মান দেয়া আছে, আর দেয়া আছে উচ্চতা। আমরা এই দুইটা দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা চলে আসো অঙ্কের পার্ট। এই আমাদের অঙ্ক শুরু করলাম। তাহলে প্রথমে আমরা লিখতে পারি কি, যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বলতে কি আমরা, যে ভূমি গুণ কি উচ্চতা। দেখো আমাদের ভূমি দেওয়া আছে কত, আমাদের ভূমি দেওয়া আছে আমাদের 125, এই 1, এই 2, এই 5। আর আমাদের উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে আমরা যদি 125-এ 5 দিয়ে গুণ করি কত আসে, আমাদের আসবে 625 বর্গ মিটার। এখন দেখো আমাদের, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কয়ার। যেহেতু বলা আছে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বলতে পারি না যে শর্ত মতে আমরা কি বলতে পারি, শর্ত মতে আমরা বলতে পারি যে এ স্কয়ার ইকুয়াল টু 625, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। ওকে ফাইন, যদি আমরা সেটা বলতেই পারি তাহলে এখন আসো, যেহেতু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি, এখন আমাদের এখান থেকে মূলত আমাদের এ এর মান নির্ণয় করতে হবে এবং ফাইনালি আমাদের নির্ণয় করতে হবে বর্গের কর্ণ। আচ্ছা দেখো আমরা এই জায়গা থেকে যদি আমরা এ এর মান নির্ণয় করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি এ ইকুয়াল টু কি, রুট ওভার কত, 625। রুট ওভার 625 করলে কত আসে আমরা কি জানি, রুট ওভার 625 করলে আমাদের এ এর মান কত আসে, এ ইকুয়াল টু 25। ক্লিয়ার? এখন আসো আমাদেরকে চাইছে কি, আমাদেরকে চাইছে গিয়া বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ রুট টু। তোমরা কি বলতে পারো বর্গের কর্ণ বলতে কি বোঝায়, কেউ কি না বলতে স্যার। পারো? আচ্ছা আমরা আগে একটু লিখে লই যে বর্গের কর্ণের সূত্র হচ্ছে এ রুট টু। তাহলে আমরা এ মানি বাহু, বাহুর মান পাইছি কত, 25। তাহলে এখানে লিখবো 25 রুট 2 মিটার, এটাই অ্যান্সার, আর কিছু লেখা লাগবে না। এখন একটু আমরা বুঝি যে বর্গের কর্ণ বলতে কি বোঝায়। আমরা কিছুক্ষণ আগে একটা বর্গ আঁকছিলাম, যে বর্গ হচ্ছে গিয়ে যে চতুর্ভুজের চারোটা বাহু সমান। এই যদি একটা বর্গ হয়, বর্গের যে বিপরীত যে এই যদি একটা বর্গ হয়, আমরা একটা সুন্দর একটা বর্গ আঁকি, এই ধরলাম একটা বর্গ। এই বর্গের এই যে বিপরীত বিন্দু, এই বিপরীত বিন্দুর যে যোগফল, এই যোগফলকে বলা হয় কর্ণ। অথবা তুমি এই বিন্দু আর এই বিন্দুকে যদি যোগ করো এটাকে বলা হয়, সরি এইখান থেকে এইভাবে যাবে, এটাকে বলা হয় বর্গের কর্ণ। বুঝতে কি পারছো, না বুঝতে পারো নাই বর্গের কর্ণ কাকে বলে? আবারও একবার দেখাই দিচ্ছি, এইটা যদি হয় একটা বর্গ, তাহলে এই যে বাহু দুইটার যোগফল এটাকে বলা হয় কর্ণ। বর্গের কর্ণের সূত্র এ রুট টু। এটা তোমাদের কখনো মানে বোঝার জন্য বলছি, জি। এটাই অ্যান্সার। বুঝতে কোনো সমস্যা থাকলে বলো। সহজে আছে স্যার একটু। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটা? আমি বুঝছি স্যার। বুঝছি। সবাই ক্লিয়ার? আমি কি তাহলে পরের অঙ্কে যেতে পারি? যান। আচ্ছা ওকে, দেখো পরের অঙ্কটা কি বলছে।
আমরা একটু অঙ্কে যাওয়ার আগে একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে কত? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে আমাদের 160। যদি এটি 6 মিটার দৈর্ঘ্য কম হতো তাহলে এটি বর্গাকার হতো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে। এটা খুব লেভেলের ইম্পর্টেন্ট না, এটা মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, তবুও আমরা করব, কারণ আমাদের তো আসলে অনেক কিছুই করতে হবে। আচ্ছা, তাহলে আগে একটু আমরা বুঝি আয়তক্ষেত্র কাকে বলা হয়। যে এইটাকে বলা হয় আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান আর কোণগুলো 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি। এটাকে বলা হয় কি? আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্র কি বুঝতে পারছি। বলতে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরলাম, আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য, আচ্ছা তাহলে আমরা একটা জিনিস মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ y। তাহলে সুতরাং ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফল হবে xy ইকুয়াল টু কত হবে? 160, কারণ আমাকে দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি হয় 6 মিটার কম তাইলে বর্গাকার হবে। বর্গাকার মানে কি জানো? যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে আমরা বলতে পারি কি? আবার বলতে পারি, আমরা যদি x থেকে 6 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা রাশিটা হবে y। কিভাবে পাইলাম? কারণ আমাকে বলা আছে, এটা 2 নম্বর সমীকরণ, যে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে বর্গাকার হয়। বর্গাকার মানে কি? যার বাহুটার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। কারণ বর্গক্ষেত্রের কি হয়? এই বাহুটা আর এই বাহুটা দুটোটা কি হবে? সমান হবে। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ নিয়ে নিছি। এটা কি বুঝছো? এই দ্বিতীয় লাইনটা কেন লিখছি? একটু কথা বললো। দ্বিতীয় সমীকরণটা কেন লিখছি তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যালো? দ্বিতীয় সমীকরণটা লিখছি কেন আবার একটু বলি, যে বলা আছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তার মানে কি আমাদের দৈর্ঘ্য ছিল কত? x, তাহলে সেটি বর্গাকার হবে। বর্গাকার মানে কি জানো? বর্গাকার মানে এইটাও যতটুকু, এই বাহুও ততটুকু। এর জন্য বলতে কি, তার মানে কি x থেকে যদি আমি 6 মিটার কম ধরি তাহলে সেটা হবে গিয়ে কি? y। বুঝতে পারছো? x - 6 = y কেন লিখছি। এখন দেখো আমরা এই সমীকরণে মানটা বসাই দিই, যে y এর মান 1 নম্বর সমীকরণে বসাই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা আসলে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে কি পাই একটু দেখি তো। আমাদের সমীকরণটা ছিল x y, তার মানে আমাদের সমীকরণটা ছিল কি? x y কত? x এর মান তো আমরা জানিই না, আমরা y এর মান কি জানি? y কি? x - 6 কত? 160। এখন আমরা এটাকে একটু হিসাব করি তো। x এর সাথে x গুণ করছি x স্কয়ার, এর সাথে x এর সাথে 6 গুণ করছি 6x। এই 160টাকে এই পাশে নিয়ে আসি, -160 কত? 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক করি, দেখো তো। x স্কয়ার -16x -10x, 16 আর 10 গুণ করলে হয় 160, যোগ বিয়োগ করলে হয় 6। এইটাকেই বলে মিডল টার্ম ব্রেক, কত? 0। দেখো আমরা x কমন নিছি, x কমন নিলে এখানে কি থাকলো? x বিয়োগ 16 থাকলো। এখানে যদি আমরা 10 কমন নিই, থাকলো কত? x বিয়োগ
16 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো আমরা এই দুইটা রাশি থেকে আমরা কমন নিলাম x মাইনাস 16, এখান থেকে কমন নিলাম x প্লাস 10 ইকুয়াল টু কত আসলো? 0। আমরা একটু পরের লাইনগুলো এখানে করি। এরপরে দেখো আমাদের কি থাকলো, আমরা হয় লিখতে পারি কি, হয় লিখতে পারি x মাইনাস 16 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 16, বা আমরা লিখতে পারি x প্লাস 10 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 10। কখনো কোনো কিছুর দৈর্ঘ্য মাইনাস হতে পারে না। এই যে x ইকুয়াল টু মাইনাস 10 এটা গ্রহণযোগ্য না। তাহলে x ইকুয়াল টু কত গ্রহণযোগ্য? x ইকুয়াল টু 16 গ্রহণযোগ্য। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য x এর মান পাইছি কত? তাহলে এইটা গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, গ্রহণ করা যাবে না, লেখা গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? তার মানে এইটাকে আমরা গ্রহণযোগ্য, এখানে লিখবা গ্রহণযোগ্য। এখন আসো আমাদেরকে কিসের মান চাইছে? আর আমাদের আর চাইছে y এর মান। সুতরাং আমরা বলবো কি, সুতরাং y ইকুয়াল টু x মাইনাস 6। x মানে কত? 16 মাইনাস 6, 16 থেকে 6 গেলে কত থাকবে? 10 মিটার থাকবে। তাহলে একটা পাইলাম আমরা 16 মিটার অ্যান্সার, আর একটা পাইলাম আমরা y এর মান কত? 10 মিটার। এই দুইটাই অ্যান্সার। দেখো কিছু অসুবিধা আছে কিনা? বুঝতে কি পারছো? জি জি জি, জি জাবেদ হাসান, তুমি কি আজকে ক্লাস করো? জাবেদ হাসান, তুমি কি আছো লাইনে? জি আছি। বুঝতে পারতেছো? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আজকে প্রথম করো ক্লাস? জি আছি। এর আগে গ্রুপে থাকতে করছিলাম বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অঙ্ক কোনো জায়গায় না বুঝলে আমাকে বলবা। আর যদি অঙ্ক একান্তই কম বোঝো সেক্ষেত্রে এইমাত্র যে অঙ্কটা করছি এই অঙ্কটা না করলেও হবে। এই অঙ্কটা যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য, যারা শুধুমাত্র মানে পাশ করার জন্য পড়ো তাদের জন্য আগের অঙ্ক দুইটা। বুঝতে পারছো? ওকে, আমি এখন পরের অঙ্কে যাব। এই অঙ্কটা কিন্তু এই স্ক্রিনটা এই, আমি এটা সম্পূর্ণ ভিডিওটা আজকে দিয়ে দেবো মানে ইউটিউবে। আর তোমাদের জন্য এটার পিডিএফ, স্পেশাল পিডিএফ আমি তোমাদের কাছে সেন্ড করবো না, এটা এখন সেন্ড করতে পারবো না, এটা কালকে আমি স্কুলের ক্লাসের ফাঁকে তোমাদের দিকে দিয়ে দেবো মানে, আজকে পুরো ক্লাসের পিডিএফটা, মানে এই অঙ্কগুলোই আমার আমার করা আছে সেটা তোমাকে দেবো আমি। তো আমরা এখন পরের অঙ্কে যাই। এই অঙ্কে নিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো। ওকে, ফাইন। না থাকলেই ভালো, আলহামদুলিল্লাহ। এরপরও যদি কেউ কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা তোমাদের আসলে লাগবে না। ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহুর অন্তর দেওয়া আছে, এদের লম্ব দূরত্ব দেওয়া আছে, ক্ষেত্রফল হলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত। এই অঙ্কটাও যদি কেউ এ প্লাস পাইতে চাও তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন না। তবুও কি করাই দেব? তারপর আচ্ছা, আহ, বলা আছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, আচ্ছা এই অঙ্কটা পরে করাই, এটা তো ইম্পর্টেন্ট না, পরে করাবো অনেক। এই অঙ্কটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে সেই লেভেলের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝছো? এবং অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। এটাকে করি। একটা বৃত্তের পরিধি দেয়া আছে, উম, এরপরে যা এটা কিন্তু লাগবেই, পরীক্ষায় এটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঢাকা বোর্ডে এটা গত বছরও আসছিল। জেনারেলদের কথা বলছি, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে কত? 120 মিটার। অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য। আসলে এখন কথা হচ্ছে একটা বৃত্তের অন্তর্লিখিত বলতে আমরা কি বুঝি। উম, আমরা যদি এটা একটা বৃত্ত ধরি, ধরলাম এটা একটা বৃত্ত, আর এই বৃত্তের মধ্যে যদি একটা আমরা বর্গ আঁকি সেটাকে বলা হয় বৃত্তের অন্তর্লিখিত বর্গ।
আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে বৃত্তের অন্তর্লিখিত বর্গ কাকে বলে? আবারও বলতেছি, যদি আমরা এইটা একটা বৃত্ত নেই, এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা বর্গ আঁকি, মানে যে চারোটা বাহু সমান থাকবে, তখন এই যে এই বাহুটাকে বলা হয় বৃত্তের অন্তর্লিখিত বাহু, অন্তর্লিখিত বর্গ। তাহলে আমরা কি বৃত্তের অন্তর্লিখিত বর্গ কি বুঝছি? ওকে, আমরা যদি বৃত্তের অন্তর্লিখিত বর্গ বুঝে থাকি তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব সহজ হবে। এখন দেখো আমাদের বৃত্তের পরিধি দেয়া আছে, তাহলে আমরা বৃত্তের পরিধি কাকে বলে জানো সেটা? এই বৃত্তের এই জায়গা থেকে শুরু করে এই যে পুরা পথটা, এই পুরো পথটাকে বলা হয় বৃত্তের পরিধি। এবং বৃত্তের পরিধির একটা সূত্র আছে, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে গিয়ে, বৃত্তের পরিধির সূত্র 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে গিয়ে 2πr। বুঝতে পারছো? এটাই বৃত্তের পরিধি। এখন দেখো বলা আছে বৃত্তের অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা বৃত্তের পরিধি পাইলাম, এখানে আগে একটু বৃত্তটা লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বৃত্তের পরিধি দেওয়া আছে 2πr। এখন আমরা একটা কাজ করি, বৃত্তের ব্যাস নির্ণয় করি। পরিধির মান দেয়া আছে কত? আচ্ছা, আমরা এই ছবিটাকে এখান থেকে মুছে ফেলি। ছবিটাকে আমরা আমাদের আপাতত লাগতেছে না, তো যদি লাগেই আমরা এই কানায় নিয়ে যাই। এইটা হচ্ছে গিয়ে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে অন্তর্লিখিত বর্গের কর্ণ চেয়েছে। দাঁড়াও, কে যেন আবার অ্যাড হতে চাচ্ছে, একটু লাইনে থাকো। কে অ্যাড হবে? এডমিট করে দিই। আচ্ছা, ওকে। তো আমরা বলতেছিলাম যে আমরা ছিলাম কোনখানে, একটু দেখছো? পড়াশোনার মধ্যে যদি কেউ অ্যাড হয় তাহলে অসুবিধা হয়। আচ্ছা, দেখো আমরা বলতেছিলাম যে একটা বৃত্তের পরিধি দেয়া আছে 2πr। 2πr মান দেয়া আছে কত? বৃত্তের পরিধি, এখানে একটা কমা দেবা, 2πr এর মান দেয়া আছে 220 মিটার। ওকে, এখন আমরা যদি এখান থেকে আমরা ব্যাস আর ব্যাসার্ধ কি জানো? তোমাদের কারো ব্যাস সম্পর্কে ধারণা আছে? ব্যাস মানে, ব্যাস কি আর ব্যাসার্ধ কি কেউ বলতে পারবা? হুম, আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি জি জি। ব্যাস আর ব্যাসার্ধ কাকে বলে জানো? না স্যার। আচ্ছা, বৃত্তের এই যে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর বৃত্তের এই যে দুইটা মানে বৃত্তের যে কোনো কেন্দ্র থেকে কেন্দ্রস্পর্শী যে কোনো দুইটা বিন্দু যদি যোগ করো, তাহলে সেটাকে বলা হয় ব্যাস। কথা কি বুঝছো? এইটা একটা বৃত্ত। জি স্যার। বৃত্তের দুইটা বিন্দু যদি আমরা যোগ করি এবং সেটা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই যে রেখাটা পাইছি, এই রেখাটাকে বলা হয় কি? ব্যাস। আর এই ব্যাস। ব্যাসের অর্ধেকরে কি বলা হয়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ স্যার। ব্যাসকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। আর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় কি দ্বারা? ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা, ব্যাসকে প্রকাশ করা হয় 2r দ্বারা। আবারও বলতেছি, আমরা ব্যাসকে প্রকাশ করব, ব্যাসার্ধকে প্রকাশ করব আর দ্বারা, আর ব্যাসকে প্রকাশ করব 2r দ্বারা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। এখন দেখো আমাদের এই জায়গায় যে জায়গাটা আসছি আমরা, আমাদের বলা আছে বৃত্তের পরিধি দেয়া আছে 2πr, তাইলে ব্যাস হবে কি 2r না? তাইলে ব্যাস কাকে বলা হয়? ধরো এটা বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, ধরলাম এইটাও বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের এই যে প্রান্ত থেকে এই প্রান্ত যদি আমি একটা রেখা টানি, এটা কি হইছে? এটারে কি বলে? কিছুক্ষণ আগে বলছি, এটাকে বলে ব্যাস। এটারে কি বলে? ব্যাস ব্যাস। বলে। বুঝতে পারছো? বৃত্তের ব্যাস কাকে বলে বুঝছো? জি। ওকে, যদি বুঝতে পারো কোনো অসুবিধা নাই। তাহলে ব্যাস মানে কি 2r, তার মানে আমরা ব্যাস পাইছি। তাহলে এইখানে দেখো আমাদের এই পাই ছিল কি আকারে? গুণ আকারে। পাইটা নিচে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে।
এখন আমরা একটা কথা জানি, সেটা কি জানো? এই যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের এই যে ব্যাস আর বর্গের কর্ণর মান এক। তাইলে আমরা একটু লিখি যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এখানে তো লাইনটা পাইছি, তাহলে আমরা লিখি যে আমরা জানি কি অন্তর্লিখিত, কিসের অন্তর্লিখিত বলতো? বৃত্তে লিখবা, বৃত্তে অন্তর্লিখিত বর্গের ব্যাস উহার কর্ণের সমান। তার মানে বর্গের ব্যাস কার সমান? উহার মানে বৃত্তের কর্ণের সমান। আচ্ছা বর্গের, আচ্ছা 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 একটু ভুল বলছি। বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণ। তাহলে আমাদের কিসের মান চাইছে? আমাদের চাইছে বর্গের আমাদের চাইছে মূলত বর্গের বাহু। আমরা বর্গের কর্ণটা আগে বের করি, তাইলে বাহু পাই যাবো। বর্গের কর্ণ কিসের সমান? বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। বৃত্তের ব্যাসের সমান। দেখো আমরা কি বলছি, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। আমরা দেখো একটু প্রিভিয়াস পেজটা একটু ঘুরে আসি। আমরা প্রিভিয়াস পেজে কি করছিলাম, যে বর্গের কর্ণ হিসেবে আমরা কি বলছিলাম? বর্গের কর্ণের সূত্র কি লিখছিলাম? কি a√2, মনে আছে? বর্গের কর্ণের সূত্র লিখছিলাম কি? এই বর্গের কর্ণ কার সমান? বৃত্তের ব্যাসের সমান। তাইলে আমরা শর্ত মতে বলতে পারি কি? আমরা শর্ত মতে বলতে পারি কি a√2 ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই পাই। আমরা এই লাইনটা কেন লিখছি বুঝতে পারছো? আমরা কি বলছি, বৃত্তের বর্গের কর্ণ, কর্ণ বলতে কি বোঝায়? a√2 আর বৃত্তের ব্যাসের সমান, বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান। বৃত্তের ব্যাসের মান পাইছি কত? এই যে দেখো বৃত্তের ব্যাস পাইছি কত? 220 ভাগ পাই। বুঝছো? আমাদের মূলত নাম বের করতে হবে কার মান জানো? এর মান বের করতে হবে। 220 রে পাই দিয়া ভাগ করলে হয় 70.02। এখানে আমাদের আছে কত? এখন গুণ আকারে আছে √2, আমরা এখানে √2 দিয়ে ভাগ করব। √2 দিয়ে ভাগ করলে হবে 49.51। ঠিক আছে? তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে এটা একটু ভাগ করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা করতে সহজ হবে। তোমাদের কাছে কারো কাছে ক্যালকুলেটর আছে? 49, আচ্ছা তাহলে দেখো এটা একটু হিসাবটা করো তো, এটা ভাগ করলে কত আসে দেখো। তার 49.51। 49.51 না? জি স্যার। ওকে, 49.51। আমরা কি এই অঙ্কটা বুঝতে পারছি আসলে সবাই? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে কত নাম্বার? 20 নাম্বার। আমি তো বইয়ের নাম্বার জানি না, আমি তোমার শীট থেকে বড়াইছি। আমাদের সিট আছে তো স্যার। শীটে তো দেখো 10 নাম্বার জি স্যার। অঙ্ক কিন্তু এখানেই শেষ। কয় লাইনের অঙ্ক দেখো তো? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, এটাই অ্যান্সার। গাইডে দেখবা, যত বই দেখবা, যত গাইড দেখবা, অঙ্ক বিশাল করে করছে। ঠিক আছে? এইটা মিটার, এটাই অ্যান্সার। কথা ক্লিয়ার?
জি স্যার। ওকে, আমরা কি পরের অঙ্কে যেতে পারি? ওকে, তাহলে দেখো আমরা পরের অঙ্কে যাই। এটাই আজকে শেষ অঙ্ক। আমরা একটু এই অঙ্কটা ভালো করে দেখব এবং বোঝার চেষ্টা করব। দেখো তো আমাদের অঙ্কটা বুঝতে পারতেছো কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটাকে বলো। স্যার একটু জুম করেন স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। কি বলছে দেখো তো। একটা চাকার ব্যাস দেয়া আছে কত? একটা চাকার ব্যাস দেয়া আছে 4.5 মিটার। ঠিক আছে, চাকাটি 360 মিটার যেতে কত বার ঘুরবে? তো এটা বইয়ের একটা উদাহরণের অঙ্ক এবং এবছরের জন্য প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তো অঙ্ক দিছি অনেক কম, এই যে কম অঙ্ক দিছি এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আমরা একটু দেখতে চাই আসলে অঙ্কটা কিভাবে করব। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ব্যাস মানে কি, মনে আছে? কিছুক্ষণ আগে বলছিলাম জি স্যার। ব্যাস মানে বিক্রিয়ার ফোল্ডার। ব্যাস মানে 2r, তাই না? কিছুক্ষণ আগে বলছি জি না স্যার। আগের অঙ্কে যে বৃত্তের ব্যাস মানে 2r। 2R। আচ্ছা, আমাদের ব্যাস দেয়া আছে কত? 4.5 মিটার। এটা তো আমাদের ব্যাসের মান দেয়া আছে। ক্লিয়ার? এখন আমাদের বলা আছে চাকাটি এত মিটার যেতে কতবার ঘুরবে। এখন চাকার ক্ষেত্রে প্রতিবার তার পরিধির সমান যায়। আমরা একটা জিনিস জানি কি, চাকা একবার ঘূর্ণায়নে কত তার পরিধির সমান পথ যায়। একবার ঘূর্ণায়নে কি পথ যায়? পরিধির সমান পথ যায়। বুঝতে পারছি? পরিধি কাকে বলে সেটা তো বলছিলামই, পুলা ঘুরলে পর যেটা হয় সেটা। তাহলে চাকা একবার ঘুরলে কিসের পথ যায়? পরিধির সমান পথ যায়, এটা বুঝছি। তার মানে যে চাকার পরিধি যত বড়, এই একটা চাকা আর এই একটা চাকা, যে চাকাটা বড় হয়ে বেশি যাবে না? কতটুকু যাবে? এই পরিধি, এই যে দূরত্বটা না, এই দূরত্বটাকে বলা হয় কি? পরিধি। বুঝতে পারছো? চাকা একবার ঘুরলে কি হয়? চাকা একবার ঘুরলে পরিধির সমান পথ যায়। বুঝতে পারছো না বোঝো নাই? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি চাকার পরিধি নির্ণয় করি, চাকার পরিধির সূত্র কি? কিছুক্ষণ আগেও বলে দিয়েছি, চাকার পরিধির সূত্র হচ্ছে 2πr। চাকার পরিধির সূত্র হচ্ছে গিয়া কি? 2πr। 2πr এর মানে 2 এর মান তো 2, পাই এর মান 3.1416, আর আর এর মান কত? আচ্ছা, আমাদের দেয়া আছে 2πr, আমরা একটু আলাদাভাবে কৌশল খাটাইয়া করব। এই অঙ্কটা এভাবে না করে আমরা একটু কৌশল খাটাইয়া করি। কিভাবে কৌশল খাটাইয়া করি? পরিধি মানে কি? 2πr না? তাইলে আমরা একটা কাজ করতে পারি, 2r ইন্টু পাই লিখতে পারি। আমরা তো 2r এর মান পাইছি, 2r এর মান কত? 4.5। তাহলে আমরা এই জায়গায় আমরা বসাইয়ে দিলাম 4.5, এই দিলাম পাই। তাহলে পাইছি কত? 4.5 মিটার। তাহলে পরিধি কত পাইছি? চাকার পরিধি কত পাইছি? 4.5 মিটার। এটুকু কি বুঝছি না বুঝি নাই? এই পর্যন্ত বোঝো নাই কেউ আছো? আচ্ছা, এখন আমরা শুরুতেই বলছি চাকা একবারে কতটুকু যায়? পরিধির সমান বার যায়। তার মানে এত মিটার যায় কতবার ঘূর্ণায়নে? একবার ঘূর্ণায়নে। এত মিটার যেতে ঘুরবে একবার। তাহলে লেখো 4.5 মিটার। আচ্ছা সরি, 4.5 তো এরপরে আমাদের পাই আসছে একটা, বুঝছো? আমাকে পাই দিয়েও বসান লাগবে। তাহলে লিখবো কি? 4.5 পাই মিটার যেতে ঘুরবে কয়বার বলো তো?
বিশাল 4.5 মিটার, এটা যেতে কয়বার ঘোরে? একবার। এটা বুঝছো? কারণ একবারে যায় কত, পরিধির সমান পথ যায় না? তাইলে আমরা যদি লিখি 1 মিটার যেতে ঘুরবে 1 ভাগ কত, 1 ভাগ 4.5 পাই। সর্বশেষ তোমাকে চাইছে কত, 360 মিটার। 360 মিটার যেতে ঘুরবে, তাহলে 360 নিচে দাও 4.5 পাই, কাটাকাটি করলে হবে 25.46 বার। এটাই আনসার। এখন বলো কে বোঝো নাই? বসছে। অনেকে চাইলে তুমি এই লাইনটা একবারও করতে পারো, তাইলে এই দুইটা লাইন না দিলেও হবে। বুঝতে পারছো? আর যদি করতে চাও করতে পারো। কথা ক্লিয়ার? আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। চাকা একবার যদি ঘোরে সেক্ষেত্রে সে পরিধির সমান পথ যায়। তো আমাদের প্রথমে বলা আছে যে চাকার পরিধি পাইছি আমরা 4.5 পাই মিটার। এরপরে যেহেতু 4.5 পাই মিটার যেতে ঘোরে একবার, সুতরাং 1 মিটার যেতে ঘুরবে, উপরে আসবে 1, নিচে আসবে 4.5 পাই মিটার। আর যদি 360 মিটার যেতে ঘুরবে, 360 ডিভাইডেড বাই কত, 4 পাই মিটার। আমরা এটা হিসাব করলে পাবো কত, 25.46%। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো? হ্যাঁ, তোমরা সবাই একটু আমাকে জানাও অঙ্কটা আসলে বুঝতে পারছো কিনা। কোনখান বুঝতে পারোনি? আচ্ছা, কোনখান থেকে বুঝতে পারোনি একটু বলবা? বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। পারো নাই কেউ আছো? হ্যাঁ, বুঝেছি স্যার, বুঝছি, পুরোটা বুঝছি। দেখো এই কি কয় লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 6 লাইনের অঙ্ক। বুঝতে পারছো? এরপরে বলছি যদি একান্তই না পারো এই দুইটা লাইন না লিখলেও অসুবিধা নেই, শুধু এই লাইন লিখলেও হয়। 300 এতবার ভালো করবে, 360/45 পাই। তাহলে এখানে সূত্রটা হচ্ছে দূরত্ব বাই পরিধি। স্যার ভিডিওটা পাঠিয়ে দিন স্যার। ভিডিওটা পাঠাই দেবো, এখনই দিয়ে দেবো। আর এটা একটা পিডিএফ, এই অঙ্কগুলো আমার নিজের হাতে করা আছে, সেটার একটা পিডিএফ আছে, সেটা তোমাদেরকে পার্সোনালি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো অনেক কালকে দুপুরবেলা। আর ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে তাহলে? স্যার আমরা পাসওয়ার্ড পরে করতে পারবো স্যার। বুঝি নাই, আমি থেকে উঠে বুঝি নাই। স্যার কালকে পাঠিয়ে দিন। আচ্ছা, আর আপাতত আমি তোমাদেরকে ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি। এটা এটা ইউটিউবে আপলোড। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ইনশাল্লাহ পরশুদিন বিকেলবেলা ক্লাস নিতে পারি পরশুদিন। ঠিক আছে? বিকেলবেলা বলতে 5টার দিকে। আচ্ছা, ভালো থাকো। আল্লাহ হাফেজ। পরশুদিন কিন্তু পরিমিতির লাস্ট ক্লাস হবে, পরিমিতির উপরে। মিস করো না কেউ। ঠিক আছে, আল্লাহ।